তো ক্লাস 7 এর সকলকে স্বাগত। আশা করছি আমাদের এই কোচিং এ তোমাদের ভালো লাগবে পড়ে, এবং আমরা শুধু পড়ানোটাকে শুধু পড়ানোর মতো করেই নয়, বাট অ্যাজ এ মিডিয়াম অফ এনজয়মেন্ট আমরা এটাকে আনন্দের সঙ্গে পড়াশোনা করব। যেগুলো যেগুলো আমাদের পড়া প্র্যাকটিক্যালি করে দেখানোর সেগুলো সম্ভব হবে, আমি নিশ্চয়ই করে দেখাবো। সবটাই সম্ভব হয় না, বাট যতটা পারবো চেষ্টা করব। নিয়মাবলীগুলো বিশেষ কিছু ছিল, সেগুলো তোমাদের ক্লাসে বলে দেওয়া হয়েছিল, এগুলো তোমরা একবার জাস্ট দেখে নেবে। ক্লাস 7 যদি আমরা ঢুকতে চাই, এরকম একটা বইয়ের ফ্রন্ট পেজ আমাদের থাকবে, এবং এটা একটা সূচিপত্র তোমরা বইয়ের তোমরা দেখতে পাচ্ছ। সবটাই আমি পড়ানোর চেষ্টা করব যতটা হয়। ফিজিক্যাল সায়েন্সগুলো তো সবই পড়াবো, ঠিক আছে, তবে আমরা চেষ্টা করব লাইফ সায়েন্সগুলোকেও কিছু কভার করে দেওয়ার। যদি কারো লাইফ সায়েন্সের টিচার থাকে, কোনো ব্যাপার নেই, তার কাছে পড়ো, বাট আমি চেষ্টা করব বাকিগুলোকেও কভার করে দেওয়ার। তো দেখতেই পাচ্ছ, ভৌত পরিবেশের আন্ডারে আমাদের এই 4-5টা চ্যাপ্টার আছে। তাপ, আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি। 2 নম্বর চ্যাপ্টার আছে সময় ও গতি। 3 নম্বরে পরমাণু অণু, আর পরিবেশের গঠনে পদার্থের ভূমিকা, এতটা পর্যন্ত। এবার বাকিগুলো সব লাইফ সায়েন্স, কিন্তু চেষ্টা করবো আমি সবগুলোকে বুঝিয়ে দেওয়ার। আমরা আজকে শুরু করছি তাপ অধ্যায়টা। তো তাপ অধ্যায় থেকে আজকে আমরা শুরু করছি। সো উই আর গোয়িং টু স্টার্ট হিট বা তাপ চ্যাপ্টার। ওকে, তো তাপ পড়তে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে ঠান্ডা আর গরম জিনিসটা কি। হোয়াট ইজ কোল্ড অ্যান্ড হোয়াট ইজ হিট। ঠিক আছে, কুল, ঠান্ডা, গরম, মানে কোনো একটা পাত্রের মধ্যে যদি আমরা কিছুটা পরিমাণ জল নিই, এবার সেই জলটা যদি আমরা গ্যাসে গরম করি, দিয়ে হঠাৎ করে রেখে দিই, এবার তুমি বাইরে থেকে আসছো, তুমি হঠাৎ করে দেখছো দুটো পাত্রে জল আছে, একটা হাত দিয়ে দেখছো, ওই বাবারে বাবা, তখন তোমার মনে হয় যে বাবা এখানে জলটা গরম আছে। আবার আর একটা পাত্রে যদি আমি বরফ দিয়ে রেখে দিই, তোমার কি মনে হয় বাবারে বাবা ঠান্ডা। তাহলে আমরা গরম বা ঠান্ডার যে সেন্সেশন সেটা হাত থেকে নিই, যে হাত দিয়ে বুঝবো যে ঠান্ডা না গরম। চা খাওয়ার সময় অনেক সময় আমরা কাছে নিয়ে আসি, দেখি কাপটা হাত দিয়ে কতটা গরম, দিয়ে ফু দিয়ে চা খাই। তাহলে ঠান্ডা গরম আমরা সেন্স করি হাতে বা আমাদের চামড়ায়, তারপর আমরা সেটাকে বুঝি যে কতটা ঠান্ডা কতটা গরম। কিন্তু সবসময় কতটা ঠান্ডা কতটা গরম এই হাত দিয়ে বা সেন্স করে বুঝতে পারি না। কেন বলো তো? না তো যদি খুবই বেশি গরম হয়, সেক্ষেত্রে কি হবে, সেই জায়গাটায় ক্ষতিও হতে পারে। ধরো তুমি জানো না একটা জায়গায় খুব গরম জল আছে, অথচ তুমি সেখানে হাত দিয়ে দিয়েছো, বা তোমার হাতটা কি যাবে, পুড়ে যাবে সেই জায়গাটায়। তো সেই সমস্ত জায়গায় ঠান্ডা আর গরম বুঝতে গেলে আমাদেরকে একদম ডাইরেক্ট ওই হাত ডুবিয়ে বা হাতের সেন্স দিয়ে কতটা ঠান্ডা কতটা গরম বোঝার থেকে আমরা একটা বিশেষ যন্ত্র ব্যবহার করি। তার নাম কি বলতো? থার্মোমিটার। এবার এই যে থার্মোমিটার বলছি, থার্মোমিটার কি মাপে? থার্মোমিটার কি তাপ মাপে? না, থার্মোমিটার কিন্তু তাপ মাপে না। থার্মোমিটার যেটা মাপে সেটা হচ্ছে কি বলতো? উষ্ণতা। আর কোনো বস্তু কতটা ঠান্ডা বা কতটা গরম সেটা জানা যায় তার উষ্ণতা দিয়ে। সেজন্য কোনো বস্তুর তাপকে বলা হয় তার কারণ, আর উষ্ণতাকে বলা হয় ফল। মানে কোনো বস্তুর ভেতরে যদি তাপ বেশি থাকে, ভেতরে তাপ যদি কি থাকে বেশি, তার উষ্ণতা কি হবে তাহলে স্যার? বেশি। তাপ যদি কম থাকে, উষ্ণতা কি থাকবে স্যার? কম। তার মানে তাপ হচ্ছে কারণ, উষ্ণতা কি হচ্ছে? তার ফল। তাহলে আমরা একটা কথা বুঝতে পারছি কি না, তো এখানে দেখতে পাচ্ছ যে উষ্ণতাটা কি হবে স্যার? ফল। আর তাপটা কি হবে স্যার? কারণ। তাহলে তাপ বাড়লে উষ্ণতা বাড়বে, তাপ কমলে উষ্ণতা কমবে। এইভাবে আমরা বুঝবো যে কোনো পদার্থের তাপ বাড়লো মানে উষ্ণতা কি হলো? বাড়লো। তাপ কমলো মানে উষ্ণতা কি হলো? কমলো। আবার উল্টো ভাবে ভাবো, কোনো বস্তুকে টাচ করে দেখছি তার উষ্ণতা বেশি, মানে তার মধ্যে তাপ থাকবে কি? বেশি। কোনো বস্তুকে টাচ করে দেখছি তার উষ্ণতা কম, তাপ কি থাকবে? কম। তাহলে কোনো বস্তুর মধ্যে আমরা তাপকে বুঝতে গেলে বা ঠান্ডা গরম বুঝতে গেলে আমরা বুঝবো যে কোনো বস্তুর উষ্ণতা কতটা আছে। এখন আমরা যদি তাপ নিয়ে বুঝতে চাই, তাপ তাপ জিনিসটা কি, নাহলে তাপ জিনিসটা হচ্ছে কি, নাহলে কোনো বস্তু কতটা ঠান্ডা বা কতটা গরম সেটা বোঝার জন্য যা ইউজ করি সেটাকে বলি তাপ। ধরো একটা বস্তু, একটা বস্তু একটা বস্তুর মধ্যে যদি তাপ দাও, সেই বস্তুটা কি হবে বলতো? গরম হবে। হ্যাঁ না না বলো? আর যদি সেখান থেকে তাপ নিয়ে নাও, বস্তুটা কি হবে বলতো? ঠান্ডা হবে। তাহলে যদি আমি কোনো বস্তুতে তাপ দিই, তাহলে স্যার সেই বস্তুটা কি হবে স্যার? গরম হবে। আর যদি তাপ টেনে বার করে নিই, বস্তুটা কি হবে স্যার? ঠান্ডা হবে। তাহলে এটা হচ্ছে সিম্পল কথা, যে কোনো বস্তুকে তাপ দিলে স্যার সেটা গরম হয়, আর সেখান থেকে তাপ টেনে নিলে সেটা কি হয়ে যায় স্যার? ঠান্ডা হয়ে যায়। সেজন্য আমরা একটা কথা বলি বারবার, যে তাপ হলো এক প্রকারের শক্তি। তাপকে কি বলা হয়? এক প্রকারের শক্তি। তাপ হচ্ছে এক প্রকারের শক্তি, তাপ শক্তি।
তাহলে স্যার তাপকে কি মাপা যায়? হ্যাঁ ভাই, তাপকে মাপতে পারবা। তাপকে মাপা যায় একটা বিশেষ যন্ত্রের সাহায্যে, যেটার নাম হচ্ছে কি বলতো, ক্যালোরিমিটার। কি বললাম কথাটা আমি? ক্যালোরিমিটার। তাহলে ক্যালোরিমিটার নামক একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের সাহায্যে তুমি কিন্তু তাপকে মাপতে পারবা। তাহলে তাপ কিন্তু থার্মোমিটার দিয়ে মাপবা না, তাহলে থার্মোমিটার দিয়ে কি মাপবা স্যার? উষ্ণতা। থার্মোমিটার দিয়ে কি মাপবা? উষ্ণতা। তাহলে তাপ মাপার যন্ত্রের নাম কি বললাম? ক্যালোরিমিটার। আর উষ্ণতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার। তোমাদের যদি প্রয়োজন হয় টুকটুক করে নোটস করে নেওয়ার, তোমরা খাতায় নোটস করতে পারো, বা আমি যে নোটস তোমাদেরকে প্রোভাইড করেছি ক্লাস 7 এর জন্য, এটার মধ্যে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে এই চ্যাপ্টার সমেত। তোমাদের বলেই দিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ আমি কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, তো ইউ ক্যান সি দ্যাট। এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আর তোমরা একটা খাতা ক্লাস ওয়ার্কের আর একটা খাতা হোমওয়ার্কের করে নেবে। ক্লাস ওয়ার্কের খাতায় ক্লাস ওয়ার্কের টুকটাক জিনিস যেগুলো দরকার সেগুলো লিখতে পারো, আর হোমওয়ার্কের কাজ আমি যখন দেবো সেগুলো হোমওয়ার্কের কপিতে করবে, ঠিক আছে? ক্লাস 7 তোমাদের, খুবই ছোট, তোমরা জাস্ট বোঝো যে কিভাবে আমরা জাস্ট ফিজিক্সটাকে বিগিনিং অবস্থা থেকে শুরু করছি, বা ফিজিক্যাল সায়েন্সকে বিগিনিং থেকে শুরু করছি। তাহলে বলো, তাপ কি এক প্রকারের শক্তি? তাপ দিলে কোনো বস্তু কি হয়? তাপ টেনে নিলে কি হয়? ওকে, তাপকে কিসে মাপবা? থার্মোমিটার দিয়ে কি মাপবা? বুঝতে পারলাম। তাহলে কোনো বস্তু কতটা ঠান্ডা কতটা গরম সেটা বোঝার জন্য আমরা কি ব্যবহার করব না, তো থার্মোমিটার। উষ্ণতার দ্বারা বুঝবো কোনো বস্তুর গায়ে জ্বর আছে, আমরা আগে কি ঢোকাই তার মুখের মধ্যে? থার্মোমিটার দিয়ে দেখি যে কতটা গরম। থার্মোমিটার যত বেশি দেখাচ্ছে ততটা বেশি আমরা কি দেখবো? গরম লাগবে। থার্মোমিটার পাত যত কম দেখাবে তত আমরা কি দেখবো? সে ঠান্ডা আছে, তাই না? সিম্পল কথা। তাহলে উষ্ণতা মাপতে গেলে আমরা কি ব্যবহার করব ভাই? উষ্ণতা মাপতে গেলে থার্মোমিটার, ঠিক আছে? এটা এই জায়গাটা পরে লিখবে, টুকটুক করে এগুলো লেখো, এটা আমি পরে সময় দেবো লেখার জন্য, ঠিক আছে? নাহলে শেষ হবে না, পড়াতে পারবো না। তাহলে আমরা কি বললাম এখান থেকে বোঝাতে পারলাম, এই প্রথম জায়গা থেকে ক্লিয়ার হলো? ওকে। তাহলে আমরা এখন উষ্ণতার তার পরিমাপ করতে চাইছি। তাহলে এরকম একটা লেখচিত্র বা ছবি হয়তো আমরা একটু আগে দেখেছিলাম, মনে পড়ছে? এরকম একটা ছবি আমরা দেখেছিলাম না? তো কি করছি আমরা, একটা কি করলাম, নর্মাল বোতল নিলাম, নর্মাল বোতলে এরকম করে মুখ খুলে আমরা একটা রঙিন জল ভরে দিয়ে এই জায়গাটা চিপে আটকে দিলাম। চিপে আটকে এই জায়গাটা কি করে দিলাম? ক্রিম বা ভেসলিন লাগিয়ে দিলাম, যাতে কোনো বাতাস না ঢুকতে পারে। এবার আমরা কি করছি, একটা জল গরম করে এইটাকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে এখান থেকে জলটা সামান্য পরিমাণ বেড়ে যাচ্ছে, উপরে উঠছে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি হচ্ছে না, তো একটা দাগ দেখাচ্ছে যেখান থেকে বোঝা যাচ্ছে এই জলটা কতটা গরম। আচ্ছা, আমি যদি এর থেকে আরো বেশি গরম জলে এটাকে ঢুকিয়ে দিতাম তাহলে এটা আরো উপরে উঠে যেত, হ্যাঁ না বলো? তাহলে আমরা দুটো পাত্রের মধ্যে কোনটা বেশি গরম কোনটা ঠান্ডা সেটা বুঝতে গেলে কিসের সাহায্য নিলাম? দৈর্ঘ্য। দেখো, এই দৈর্ঘ্যটা যত বেশি সেটা তত বেশি গরম, দৈর্ঘ্য যত কম সেটা তত ঠান্ডা। এইভাবে কি আমরা বুঝেছি? হ্যাঁ না বলো? আমরা এটাই পড়ছিলাম, মনে পড়ছে না? তো স্যার আমরা এখান থেকে কি বুঝলাম যে আমি একটা এরকম ভাবে সিস্টেম নিলাম না, তো এই পাত্র, এই পাত্র আর এই পাত্র, তিনটে পাত্র নিলাম, ভালো করে বুঝবা, তিনটে পাত্র নিলাম। তিনটে পাত্রের মধ্যে তিনটি আলাদা আলাদা তাপ যুক্ত, তিনটি আলাদা আলাদা উষ্ণতা যুক্ত আমি কি নিলাম? তরল নিলাম। এবার আমি সেম জিনিসটাকে ঢোকাচ্ছি। তাহলে আমি যেহেতু সেম জিনিসটাকে ঢোকাচ্ছি তাই আমি অত না এঁকে আমি শুধুমাত্র এরকম করে লম্বা লম্বা দুটো দাগ আঁকলাম, এরকম লম্বা লম্বা দুটো দাগ আঁকলাম। আমি দেখলাম এটার মাপ এতটা দেখাচ্ছে, এটার মাপ এতটা দেখাচ্ছে, এটার মাপ এতটা দেখাচ্ছে। তাহলে বলো তো তুমি কোনটা সব থেকে বেশি গরম আছে এখানে? মাঝখানে বসো। তাহলে মাঝখানেটা কেন গরম আছে স্যার? এটার দৈর্ঘ্য সব থেকে বেশি। আর সব থেকে ঠান্ডা কোনটা স্যার? এইটা, এর দৈর্ঘ্য সব থেকে কম। তাহলে দেখো, দৈর্ঘ্য থেকে আমরা বুঝতে পারছি কোনো বস্তু কতটা ঠান্ডা কতটা গরম। থার্মোমিটার যার সাহায্যে কি মাপা হয় স্যার? উষ্ণতা। এটাতেও কিন্তু তাই ইউজ করা হয়, এটাতেও তাই ইউজ করা হয়। তাহলে এবার একটা থার্মোমিটারকে কি করে গঠন করা যায়, একটা থার্মোমিটারকে কি করে বানাবো সেটা বুঝবো। এই জায়গাটা কি বোঝাতে পেরেছি সবাইকে আমি? তাহলে আমি একটা থার্মোমিটার কি করে বানাবো স্যার? তো চলো একটা পরীক্ষা করা যাক, একটা পরীক্ষা করা যাক। ধরো আমি একটা থার্মোমিটার নিয়েছি, ধরো একটা থার্মোমিটার নিয়েছি, আমি এর মধ্যে কি দিয়েছি? বরফ। এর মধ্যে কি আছে স্যার? বরফ দিয়েছি। আচ্ছা, বরফের গলনাঙ্ক বা বরফের উষ্ণতা কত হয় স্যার? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি একটা বরফ দিয়েছি, তাহলে আমি একটা বরফ দিয়ে রেখেছি এখানে, আর এখানে একটা থার্মোমিটার দিয়েছি, এখানে একটা থার্মোমিটার দিয়েছি। বলো তো দুটো দাগ সেম দেখাবে না আলাদা দেখাবে? সেম দেখাবে। তা দুটো দাগ সেম দেখাচ্ছে, দেখো দুটো দাগ সেম দেখাবে। আবার ধরো যে আমি এখানে জলটাকে ফোটাচ্ছি, জলটা এখানে টকবক টকবক করে জল ফুটছে, জল ফুটছে, এবং আমি এখানে একই থার্মোমিটার দুটো দিয়েছি, দুটো দাগ কি দেখাবে স্যার? সেম দেখাবে, সেম দেখাবে, এরকম দেখাবে, ঠিক আছে? তাহলে এরকম সিচুয়েশন আমরা দেখলাম যে জলের যখন ফুটছে তখন তার তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। বলুন। ক্লাস 7? এত লেট করবেন না, আমার তো ক্লাস অনেকক্ষণ পড়ানো। ঠিক আছে।
9:30 আজকে ছুটি হবে। হ্যাঁ বসো, না এটা না, অ্যাটেন্ডেন্স শিটে সই করবে, বসো। তাহলে পরে এই হচ্ছে বরফ আর মানে জল ফুটছে এরকম একটা সিচুয়েশনে দেখলাম আমরা, তাই না? এবার আমরা কি করছি, দুটো আলাদা আলাদা থার্মোমিটার নিচ্ছি, দুটো আলাদা আলাদা থার্মোমিটার। কি করছি, দুটো আলাদা আলাদা থার্মোমিটার, ঠিক আছে? তাহলে আমরা দুটো আলাদা আলাদা থার্মোমিটার নিচ্ছি। তো ধরো দুটো আলাদা আলাদা থার্মোমিটার নিয়েছি, কিন্তু তাদেরকে কি করছি, আমি যেখানে বরফ আছে সেই জায়গাটায় রেখেছি। বরফ, এখানে বরফ আছে, বরফ, এখানে বরফ আছে। আর আমি কি করলাম, এখানে একটা থার্মোমিটারকে রাখলাম, ভালো করে বুঝবে, এখানে একটা থার্মোমিটারকে রাখলাম, আর এখানে একটা থার্মোমিটারকে রেখেছি, ভালো করে বুঝবে, এখানে একটা থার্মোমিটারকে রেখেছি। এরকম দুটো থার্মোমিটারকে রেখেছি, দুই জায়গায় দুটো থার্মোমিটারকে রেখেছি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে আমরা এরকমভাবে দুটো থার্মোমিটারকে রেখে দিয়েছি। এখন দেখা যাচ্ছে এই দুটো থার্মোমিটার আলাদা হলেও এদের পার্টটা কি দেখা যাচ্ছে, সব দুটো দৈর্ঘ্য কি দেখা যাচ্ছে, সেম। আচ্ছা, এটার যা মান হবে এটারও মান কি হবে, সেম হবে। অর্থাৎ বরফের যেখানে উষ্ণতা, এই দুটো মান কি সেম মাপবে, হ্যাঁ না না বলো? একই মাপবে, কারণ এও যা মাপছে ও সেম মাপছে। আবার সেম ভাবে যদি আমরা বরফের বদলে, আমি সেম সিচুয়েশনটাকে ভাবো, এরকম করলাম, সেম সিচুয়েশন, কিন্তু এখানে কি করছি, জল ফোটাচ্ছি, জল ফুটছে, ভালো ভালো করে জল ফুটছে। এখানে একটা থার্মোমিটার দিলাম, এখানে একটা থার্মোমিটার দিলাম, জল এখানে কি হচ্ছে, ফুটছে। তাহলে পরেও দেখা যাবে এদের দুটোর পার্ট কি সেম হবে স্যার? হ্যাঁ স্যার, দুটো পার্ট সেম হবে, দুটো আলাদা থার্মোমিটার। তাহলে এই যে আমি দুটো স্থির বিন্দু পেলাম, এগুলোকে কি স্থির বিন্দু বলছি? যেখানে জল বরফ আছে সেটা একটা বিন্দু, আর যেখানে জল ফুটছে সেটা একটা বিন্দু। এগুলোকে বলা হয় থার্মোমিটারের স্থির বিন্দু। এগুলোকে কি বলা হয়, থার্মোমিটারের স্থির বিন্দু। এগুলোকেই বলা হয় স্থিরাঙ্ক। কি বলা হয়, স্থিরাঙ্ক। তাহলে থার্মোমিটারের স্থিরাঙ্ক বলতে কি বোঝো, যে দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে একটা থার্মোমিটার কাজ করে তাকে কি বলা হয়, তার স্থিরাঙ্ক। যে স্থিরাঙ্কটা উপরে থাকে তাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক, যে স্থিরাঙ্কটা নিচে থাকে সেটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। তাহলে স্থিরাঙ্ক ক রকমের পেলে ভাই, দু রকমের। একটা কি বললাম আমি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক। একটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর একটা হলো নিম্ন স্থিরাঙ্ক। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক মানে এটার উষ্ণতার মান কি হবে স্যার, বেশি, হ্যাঁ না না বলো তো? এটা বেশি হবে। আর এটার উষ্ণতা কি হবে স্যার, কম হবে নাকি? উষ্ণতা বেশি আর উষ্ণতা কি হবে স্যার, কম। এটাই কি বললাম, হ্যাঁ স্যার, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। যেমন ধরো আমি যদি এইটাকে সেলসিয়াস স্কেল বলি, এটাকে সেলসিয়াস স্কেল বলি, এটাকে আমি কি স্কেল বলছি স্যার, সেলসিয়াস। এটাকে কি স্কেল বলছি স্যার, সেলসিয়াস। দেখো একই স্কেল, দুটোই সেলসিয়াস, বাঁদিকে একটা সেলসিয়াস স্কেল দেখা যাচ্ছে, বলো? সেলসিয়াস আর সেন্টিগ্রেড কি একই, একই সেলসিয়াস স্কেল। এবার দেখো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যেটা আমরা নিচে পেয়েছি বরফ, সেক্ষেত্রে দেখা যায় 0 ডিগ্রি সেলসিয়াস, আর যখন জল ফুটছে সেটা কত দেখা যায়, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি বলবো স্যার, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যদি আমরা এখানে লিখে দিই, তাহলে স্যার সেলসিয়াস স্কেল, ভালো করে বুঝবো, সেলসিয়াস স্কেল লিখে দিই, তাহলে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হবে স্যার, 100 ডিগ্রি সেলসিয়াস, আর নিম্ন স্থিরাঙ্ক কত হবে স্যার, 0 ডিগ্রি সেলসিয়াস। আমি কি ঠিক লিখলাম, হ্যাঁ না না বলবো? আর এটাকে যদি ফারেনহাইট স্কেল বলো, এটাকে কি স্কেল নাম দিলাম আমরা, ফারেনহাইট। এটাকে কি নাম দিলাম আমরা, ফারেনহাইট। তাহলে এটাও কি হবে স্যার, ফারেনহাইট। তাহলে দু রকমের স্কেল নিয়ে আমরা এখানে আলোচনা করছি, একটা কি বললাম, সেলসিয়াস স্কেল, আর একটা কি বললাম, ফারেনহাইট স্কেল। তাহলে এই ফারেনহাইট স্কেলটা যদি দেখি, তাহলে এই ফারেনহাইট স্কেলটা নিচে যেটা আছে সেটা দেখা যাবে 0 হবে না, এটা কত হবে বলতো, ইয়েস 32 ডিগ্রি ফারেনহাইট হবে। আর এটা তাহলে কত হবে স্যার, 212 ডিগ্রি ফারেনহাইট। ভেরি গুড, তাহলে এটা 212 ডিগ্রি ফারেনহাইট হবে। তাহলে যদি আমরা এটা ফারেনহাইট স্কেল নিতাম, যদি আমরা এটা ফারেনহাইট স্কেল নিতাম, তাহলে দেখা যাবে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এটা কত হতো স্যার, 32 ডিগ্রি ফারেনহাইট, আর এটাকে বলা হতো 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তুমি বলো তো, যদি আমি একটা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল এখানে আঁকি, যদি নর্মালি একটা সেলসিয়াস বা ফারেনহাইট স্কেল আঁকি, ধরো এটা একটা সেলসিয়াস স্কেল, ভাবো এটা, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটা উল্টো হয়েছে না, ঊর্ধ্ব নিম্ন, আচ্ছা এটা উল্টো হয়েছে না, এটা হবে 212, তাই তো? এটা কত হবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। তাহলে এটা যদি আমরা সেলসিয়াস স্কেল আঁকি, তাহলে ধরো সেলসিয়াস স্কেলের এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর এটা কি হবে তাহলে স্যার, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে বলো তো ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত হবে স্যার, 100, আর নিম্ন কত হবে স্যার, হ্যাঁ না না বলো? তাহলে এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের মাঝে যে গ্যাপ আছে তাকে বলা হয় প্রাথমিক অন্তর। কি বলা হয়, তাহলে এটাকে বলবো আমরা প্রাথমিক অন্তর। বলো তো প্রাথমিক অন্তর কত হবে তাহলে, 100, হ্যাঁ না না বলো তো? দেখো 100 আর 0 মাঝে কতটা গ্যাপ আছে, 100, এটাকে বলা হয় প্রাথমিক অন্তর 100। এবং এই প্রত্যেকটা 100কে যদি 100 দিয়ে ভাগ করো,
তাহলে প্রত্যেকটা ভাগ কত করে পাবে? 1। ওটাকে বলা হয় 1 ডিগ্রি। কি বললাম? 1 ডিগ্রি। তাহলে 100কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে কি বাবা? প্রত্যেকটা 1 ডিগ্রি। বুঝতে পারলাম ব্যাপারটা? চলে আসো এবার তাহলে ফারেনহাইট স্কেলে। তুমি যদি ফারেনহাইট স্কেলটা দেখো, তাহলে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে দেখো, এটা ধরো ফারেনহাইট স্কেল, ভালো করে বুঝবো, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে এটা নিম্ন স্থিরাঙ্ক, এটা কি হবে স্যার? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয় স্যার? 212 ডিগ্রি ফারেনহাইট। নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি। তাহলে বলো তো এখানে প্রাথমিক অন্তর কতটা হবে স্যার? তাহলে কত হবে স্যার? 180। তাহলে সেলসিয়াস স্কেলের ফারেনহাইট প্রাথমিক অন্তর কত হয় স্যার? 100। এর কত হবে? তাহলে বলো তো এখানকার 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি 212 ডিগ্রি ফারেনহাইট? সেম সেম, হ্যাঁ না বলো? কেন সেম সেম দেখতে পাচ্ছি আমরা স্যার? সেম সেম। আবার বলো তো 0 ডিগ্রি আর 32 কি সেম সেম? তার মানে আমরা কি বলতে পারি 100 ডিগ্রি সেলসিয়াস মানেই 180 ডিগ্রি ফারেনহাইট, হ্যাঁ না বলো? মানে এখানে 100 প্রাথমিক অন্তর মানেই কি এখানে 180টা প্রাথমিক অন্তর সেম সেম হবে। বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে 100টা সেলসিয়াস ঘর মানে কি 180টা ফারেনহাইট ঘর, হ্যাঁ না বলো? তাই তো হওয়া উচিত। বুঝতে পারছি ব্যাপারটা? এই হচ্ছে গল্প। ক্লিয়ার হচ্ছে? সেলসিয়াস স্কেলের আবিষ্কর্তা হচ্ছে আন্দ্রে সেলসিয়াস। কি বললাম নাম? আন্দ্রে সেলসিয়াস। তাই দুটো নাম লিখে দিচ্ছি। একটা নাম লিখলাম আমরা কি? আন্দ্রে সেলসিয়াস। আর যিনি ফারেনহাইট স্কেল বানিয়েছিলেন তার নাম হচ্ছে গ্যাব্রিয়েল ফারেনহাইট। কি নাম বললাম? গ্যাব্রিয়েল ফারেনহাইট। তো তাদের নাম অনুসারেই আমরা স্কেলগুলোর নাম দিয়েছি। তাহলে কটা স্কেল এখানে শিখলি তুই? একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আর কি শিখলা তুমি? ফারেনহাইট স্কেল। শুধু এই দুটো স্কেলই কি হয় স্যার? আর কোনো স্কেল হয় না? হয়, আরো অনেক স্কেল হয়। তাহলে আমরা এখানে আপাতত দেখলাম যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল, দুটো স্কেল আমরা এখানে টুকটুক করে দেখলাম। আমরা কি এতদূর পর্যন্ত বুঝাতে পেরেছি সবগুলো? হ্যাঁ না বলবে? দেখো পড়ার সঙ্গে সঙ্গে গ্যাব্রিয়েল ফারেনহাইট পড়ানোর সঙ্গে সঙ্গে একটু টুকটুক করে টুকতে যাবে। হ্যাঁ বলো। যে স্থির বিন্দু, থার্মোমিটারের যে থার্মোমিটারকে যে দুটি বিন্দুতে, থার্মোমিটারের যে দুটি বিন্দুতে কাজ করে তাদেরকে বলা হয় স্থিরাঙ্ক। এখন স্থিরাঙ্ককে নির্ণয় করার জন্য আমাদের এমন একটা পদার্থ দরকার যার একটা নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট উষ্ণতায় তার কোনো একটা ভৌত অবস্থার পরিবর্তন হয়। যেমন ধরো তুমি যদি বরফকে দেখো, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি ফারেনহাইটে কি হয়? বরফ গলে জলে পরিণত হয়। সেরকমই যতক্ষণ বরফ গলে জলে পরিণত হচ্ছে ততক্ষণ তার উষ্ণতা কি থাকে? স্থির থাকে। উষ্ণতা কি থাকে? স্থির, স্থির বিন্দু। যতক্ষণ জল ফুটে বাষ্পে পরিণত হয় সেই মাত্রাটা কত স্যার? 100 ডিগ্রি সেলসিয়াস 212 ডিগ্রি ফারেনহাইট। মানে যতক্ষণ জল ফুটবে ততক্ষণ তার উষ্ণতা কি থাকবে স্যার? স্থির থাকবে। 100 ডিগ্রি সেলসিয়াস 212 ডিগ্রি ফারেনহাইট, এই দুটো বিন্দুকে আমরা কি বলছি? স্থির বিন্দু। এগুলো প্রকৃতিতে পাওয়া যায়, কিন্তু মাথায় রাখবো এগুলো কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? আমরা একটা পদার্থ নিয়ে আলোচনা করছি। সেই পদার্থটা কি স্যার বলতো? জল। জলের গলনাঙ্ক বা সরি বরফের গলনাঙ্ক কত স্যার? 0 ডিগ্রি সেলসিয়াস। আর স্ফুটনাঙ্ক কত স্যার? 100 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেই কিন্তু আমরা আলোচনা করছি। কিন্তু এই জলটাকে মাথায় রাখতে হবে বিশুদ্ধ জল হতে হবে। যদি বিশুদ্ধ জল না হয় তাহলে কিন্তু আমার সমস্যা আছে। সেই জন্য জলটাকে কিন্তু আমাদের এখানে কি রাখতে হবে? বিশুদ্ধ জল। বুঝতে পারলাম ব্যাপারটা? এই দুটো বিন্দুকে আমরা স্থির বিন্দু বলছি। তুমি জল না নিয়ে তুমি অ্যালকোহল করতে পারো, যে কোনো পদার্থ, তার দুটো স্থির বিন্দু থাকতে হবে। কিন্তু যদি এটা না ঘটতো, যে স্যার বরফ গলছে আবার উষ্ণতাও বাড়ছে, তাহলে সেটাকে স্থির বিন্দু বলতাম না। বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হলো? এত পর্যন্ত আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। দেখো পড়ানোর সঙ্গে সঙ্গে একটু 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 করে আস্তে আস্তে লিখতে যাবে, ঠিক আছে? তাহলে পরে তোমাদের সুবিধা কি হবে বলো তো? টাইম কম লাগবে আর আমিও পরের স্লাইডে পড়াতে পারবো। ডিজিটাল বোর্ডে পড়তে কোনো সমস্যা হচ্ছে? আই হোপ বেটার লাগছে। ক্লিয়ার হয়েছে সবার? সেই জন্য বলছি পড়ানোর সঙ্গে সঙ্গে এগুলো টুকতে যাবে, নাহলে সমস্যাটা তোমরাই পড়বে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে আমরা এগুলো সব চেষ্টা করবো গ্রুপে PDF দিয়ে দেওয়ার, যাতে তোমরা বুঝতে পারো। ক্লিয়ার? চলো তাহলে এত পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে সবার স্থিরাঙ্কের কনসেপ্টটা? তাহলে আমরা কটা স্কেল এখানে শিখলাম বলো তো? কটা স্কেল? কি কি? সেলসিয়াস আর? তাহলে স্যার এই দুটো স্কেলই কি হয়? আর অন্য কোনো স্কেল হয় না? হয় স্যার। তাহলে চলো স্কেল কটা শিখি দেখি। তাহলে স্যার হ্যাঁ বলো। যে দুটি উষ্ণতায় বা স্থির বিন্দুতে থার্মোমিটার কাজ করে তাদেরকে বলা হয় স্থিরাঙ্ক। ঠিক আছে? সংজ্ঞা বুঝে নাও, মুখস্থ লেখার দরকার নাই, কারণ নোটস তোমার কাছে কি মুখস্থ করার জিনিস কোনটা দেওয়া আছে? এটা। তুমি এখানে এসছো কি করতে? বুঝতে। বুঝো, যা সমস্যা জিজ্ঞেস করে যাও। বাড়িতে গিয়ে কি করবো স্যার? এইটা পড়বো। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে?
চলো, তাহলে এই হলো গল্প। আমরা কি আলোচনা করছিলাম? থার্মোমিটার। তাহলে এইটাকে যদি বলো, এইটাকে আমি যদি 0°C লিখে দিই, এটাকে লিখে দিই আমি 100°C, বলো তো এটা কোন স্কেল হবে? সেলসিয়াস স্কেল। চলো এবার দেখো আমি একক লিখছি না, বলো এখানে আমি লিখে দিলাম 32, এখানে লিখে দিলাম 212, কোন স্কেল? তাহলে এখানে ডিগ্রি ফারেনহাইট লিখে দেবো নাকি? হ্যাঁ না বলো, ডিগ্রি ফারেনহাইট লিখবো। এবার দেখো আর পারবা না, যদি পারো তাহলে খুবই ভালো। আমি নিচে লিখে দিলাম 273, ওপরে লিখে দিলাম 373, এটা কি জানো স্কেল? না স্যার, এই স্কেলটাকে বলা হয় কেলভিন স্কেল। কি নাম বললাম? তাহলে এটার নাম হবে স্যার কেলভিন স্কেল। এটারই আর একটা নাম হচ্ছে স্যার পরম স্কেল, অ্যাবসোলুট স্কেল। তাহলে এটাকেই বলবো আমরা পরম স্কেল। তাহলে কেলভিন স্কেল, পরম স্কেল মাথায় রাখবো। এখানে কিন্তু কেলভিন ক্যাপিটাল কে, ডিগ্রি নাই, দেখে নাও ডিগ্রি নাই, এগুলো তো সব ডিগ্রি আছে, এখানে ডিগ্রি নাই। তাই 273 ডিগ্রি কেলভিন নয়, 273 কেলভিন, 373 কেলভিন। তাহলে যদি বলা হয় কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত হবে স্যার? চলো আর একটা স্কেল আমি বলে দিচ্ছি তাহলে স্যার, এতগুলো যখন বললেন, এটা 0, এটা 80, বলো তো এটা জানো কি না? না স্যার, এটাও তো জানি না স্যার, কি হবে স্কেল এবার? তাহলে এটাকে বলা হয় রয়মার স্কেল। কি নাম বললাম? রয়মার, বিজ্ঞানী রয়মারের নাম অনুসারে রয়মার স্কেল, এটাকে নাম বলা হলো রয়মার স্কেল। 80° আর 0° আর দিয়ে লেখা হয় এটাকে। সো 0° অ্যান্ড 80° এর মধ্যে আমাদের চলছে রয়মার স্কেল। তাহলে কতগুলো স্কেল শেখালাম আমি? 4 রকমের স্কেল শেখালাম। এখন কিছু থার্মোমিটার আছে যেগুলো সাহায্যে দিনের সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা মাপা যায়। ইয়েস, সেটাকে বলা হয় 6 এর থার্মোমিটার। ভেরি গুড। তাহলে 6 এর থার্মোমিটার কাকে বলে স্যার? না তো 6 এর থার্মোমিটার হচ্ছে সেই থার্মোমিটার, 6 এর থার্মোমিটার সেই থার্মোমিটার যার সাহায্যে দিনের সর্বোচ্চ আর সর্বনিম্ন উষ্ণতা মাপা যায়। তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন, তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন উষ্ণতা যে থার্মোমিটার দিয়ে মাপবো তাকে কি বলছি আমরা? 6 এর থার্মোমিটার বা 6 এর থার্মোমিটার। তাহলে 6 এর থার্মোমিটারটা মাথায় রাখবো আমরা, যার সাহায্যে আমরা দিনের সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা মাপতে পারবো। আই হোপ ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে এই জিনিসগুলো, যে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা সকলেই বুঝতে পারছি কি করে মাপা হয়। ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে? বলবে আমাকে। তাহলে এগুলো সমস্ত নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বোঝাতে পারলাম, তাহলে বোঝাতে পেরেছি সবগুলো। আচ্ছা বলো তো তাহলে তাপ কি জিনিস ছিল? তাপ, তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখবো? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু কি হয়? গরম, আর যা বর্জন করলে কি হয়? ঠান্ডা বা শীতল হয়। ভেরি গুড। তাপের একক আছে, তাহলে আমরা এখন তাপ আর উষ্ণতার একক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তাপ আর উষ্ণতার যদি একক, পরের পেজে যাব, হয়েছে সবার? একটু তাড়াতাড়ি হাত চালাবে। হ্যাঁ ভাই, আমি অনেক স্লো পড়াচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ওই স্টাডি ম্যাটেরিয়ালে লেখো বা কিছুতে লেখো, কিছু করার নাই, টুকটুক করে পাস। দেখো যেগুলো ফাঁকা পেজ আছে ওগুলোতে লিখো, অনেক ফাঁকা পেজ আছে। এই দেখো, যাও নিয়ে এসো খাতা, দেখো খাতা দিচ্ছে, যাও। তাহলে এদূর ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে, আমরা বোঝাতে পারলাম। এখন তাহলে আমরা এবার আলোচনা করছিলাম তাপ আর তাপমাত্রা বা উষ্ণতা। তো দেখো, তাপ আর উষ্ণতার যদি পার্থক্য বলে, তাহলে তাপ ও উষ্ণতার তো পার্থক্য আছে স্যার। তাপ ও উষ্ণতার পার্থক্য আমাদের নোটসেই দেওয়া আছে, আমি এটা আলোচনা করে দিচ্ছি। তাহলে তাপ ও উষ্ণতার পার্থক্য কি হতে পারে স্যার? না তো দেখো, তাপ এক প্রকারের শক্তি, নাকি? তাপ এক প্রকারের শক্তি, উষ্ণতা কিন্তু শক্তি নয়। ঠিক আছে, উষ্ণতাকে আমরা পরিমাপ করি কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। তাপকে কিসের সাহায্যে মাপি? ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার, তাই না? তাপ ক্যালোরিমিটার। তাপ হলো উষ্ণতার কারণ, উষ্ণতা হলো তাপের ফল, তাই না? বুঝতে পারলাম। তাহলে কোনো বস্তুর মধ্যে যতটা বেশি তাপ থাকবে তার উষ্ণতার পরিমাণ তত বেশি হবে, তাই না? তাহলে এগুলো আমাদের তাপ আর উষ্ণতার কিছু পার্থক্য আছে, আমরা পড়বো। আমরা এখানে তাপ আর উষ্ণতার এককটাকে নিয়ে আলোচনা করব। একক, তাহলে এককটা কি জিনিস স্যার? না তো তাপের একক, দেখো ভালো করে যদি বোঝো, তাপের একক দুটো হয়, একটা সিজিএস একক হয় আর একটা কি বলতো এসআই একক হয়। সিজিএস আর এসআই হয়, এটা আমি ডিটেল পরে বোঝাবো, এখন জাস্ট মনে রাখো সিজিএস আর এসআই হয়। সিজিএস এককটা কি হয়? না তো সিজিএস একক তাপের হচ্ছে ক্যালোরি, তাকে কি বলবো আমরা? ক্যালোরি। এটাকে আমি সংক্ষেপে লিখবে ক্যাল, ঠিক আছে? ক্যালসিয়াম নয়, হ্যাঁ ক্যালোরি। এসআইতে কি হয়? জুল হয়। তাহলে তাপের এসআই একক হচ্ছে জুল, যেটাকে আমরা কি লিখবো? ক্যাপিটাল জে, ক্যাপিটাল জে লিখবো।
আর এদের মধ্যে একটা সম্পর্ক আছে কি বলতো, 1 ক্যালোরি সমান 4.186 জুল, যেটাকে আমরা মোটা মোটা কথা লিখি 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, এইটাই মাথায় রাখবা। এটা অ্যাকচুয়ালি হয় 186, কিন্তু 186 কে আমরা কি লিখি 2 আকারে, সেই জন্য 1 ক্যালোরি মানে 4.2 জুল। ক্লিয়ার হলো? 1 ক্যালোরি মানে 4.2 জুল, এটা হচ্ছে তার সম্পর্ক। মাথায় রাখবো আমরা ব্যাপারটা। তাহলে তাপের একক হচ্ছে এটা। ক্লিয়ার হলো? এবার 1 ক্যালোরি কাকে বলে? 1 ক্যালোরি কাকে বলে না, তো 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দরকার, যে পরিমাণ তাপ দরকার তাকে 1 ক্যালোরি বলে। তাহলে 1 ক্যালোরি কাকে বলে না, তো স্যার 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় 1 ক্যালোরি। আর 1 জুল কাকে বলে স্যার? সেম জিনিস লিখবো, 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে তা, হ্যাঁ, তার 1/4200 বা যেটা বললে তুমি 4200 ভাগের 1 ভাগকে কি বলা হয়? 1 জুল বলে। ভেরি গুড। তাহলে এইটা হচ্ছে তাপের সিজিএস আর এসআই একক এবং তাদের সংজ্ঞা। 1 ক্যালোরি কাকে বলে আর 1 জুল কাকে বলে। তাহলে 1 ক্যালোরি হচ্ছে আমরা বুঝে নিলাম, 1 জুল কাকে বুঝে নিলাম, এবং ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক বুঝে নিলাম। যদি আমরা উষ্ণতার এককের কথা বলি, উষ্ণতার একক, তাহলে উষ্ণতার একক দেখো কি হয় না, তো উষ্ণতার সিজিএস একককে আমরা বলি ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে তোমরা বলো ডিগ্রি সেলসিয়াস, সেটাকে আমরা কি দিয়ে লিখি বলতো? ডিগ্রি সি, নাকি? আর এসআই একক কি হয় বলতো? এসআই একক হচ্ছে কেলভিন। কি বললাম? এসআই একক কেলভিন, ক্যাপিটাল কে থাকবে। তাহলে উষ্ণতার একক হচ্ছে কি? সিজিএস ডিগ্রি সেলসিয়াস, আর এসআই একক হচ্ছে কেলভিন। আর তাপের এককগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করলাম, যেটা আমাদের নোটসে দেখবে দেওয়া আছে তাপের একক নিয়ে। সো তাপের সিজিএস এসআই একক কাকে বলে এগুলো সম্বন্ধে ডিটেল আমরা বললাম। সিজিএস একক কাকে বলে না, তো 1 ক্যালোরি হচ্ছে সিজিএস একক। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় কি? 1 ক্যালোরি। আর কি বললাম আমরা? 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে তা 1/4200 ভাগের 1 ভাগকে কি বলা হয়? 1 জুল। তাহলে এই হচ্ছে আমাদের তাপ আর তাপমাত্রা। তাহলে তাপ আর তাপমাত্রার পার্থক্য পড়বো, তাপের একক পড়বো, তাপমাত্রার একক পড়বো, এগুলো সমস্ত কিছু পড়বো। আর তার সঙ্গে আমরা থার্মোমিটার সম্বন্ধে ডিটেল পড়ালাম। থার্মোমিটার সম্বন্ধে কি ডিটেল পড়ালাম স্যার? না, তো আমরা পড়ালাম স্থিরাঙ্ক কাকে বলে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, সেলসিয়াস, ফারেনহাইট, রয়মার, কেলভিন, কত রকমের থার্মোমিটার আমরা এখানে হয় সেটা বোঝালাম। এবং তার সঙ্গে আমরা বুঝলাম দিনের সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা মাপা যায় কার সাহায্যে স্যার? 6 এর থার্মোমিটারের সাহায্যে। আই হোপ আমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়েছে এত দূর পর্যন্ত? আমাকে বলবে পুরো জিনিসটা কি বোঝাতে পেরেছি সবাইকে? এই পেজ আন্দ্রে সেলসিয়াস এত দূর পর্যন্ত বোঝাতে পেরেছি সবাইকে? সবার ক্লিয়ার হয়েছে? বলবে আমাকে। তাহলে আমি পরের পেজে যাচ্ছি, তাড়াতাড়ি করো। হয়েছে সবার? চলো এবার আমরা পড়বো থার্মোমিটার নিয়ে। তাহলে বলো থার্মোমিটার নিয়ে কি আমরা এতক্ষণ ধরে পড়লাম অনেক কিছু। থার্মোমিটারের স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক গুলো কি সব পড়লাম। আমরা এখন পড়তে চাইছি ডাক্তারি থার্মোমিটার। ডাক্তারি থার্মোমিটার কি জিনিস? সো আমরা এখন আলোচনা করতে চাইছি ডাক্তারি থার্মোমিটার। ডাক্তারি থার্মোমিটার দেখবে যে থার্মোমিটারটা কি হয় আমাদের ডাক্তারখানা গেলে পরে বা কখনো ডক্টর বা মেডিসিন নিতে গেলে আমাদেরকে মুখে দেয়, দিয়ে তারপর আমাদের এরকম করে বার করে, তাই না? দিয়ে দেখে কতটা জ্বর হয়েছে।
তাহলে একটা ডাক্তারি থার্মোমিটারের কনস্ট্রাকশন ঠিক এরকম লাগে দেখতে, তুমি দেখতে পারো এটা পুরো কাঁচ দিয়ে তৈরি, আর এখানে একটা সরু এরকম অংশ থাকে, এর ভেতরে যে পদার্থটা থাকে তার নাম কি জানো তো তোমরা? তো পারদ, এর ভেতরে যেটা থাকে সেটার নাম হচ্ছে পারদ, এর মধ্যে থাকে পারদ। কেন পারদ ব্যবহার করা হলো? প্রথমত পারদ ব্যবহার করার পিছনে অনেকগুলো কারণ আছে। দেখো পারদ চকচকে, হ্যাঁ না বলো, চকচকে হওয়ার জন্য বাইরে থেকে তুমি সহজে ওকে দেখতে পারবে, তাহলে চকচকে হওয়ার জন্য বুঝতে পারবো কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে। আচ্ছা চকচকে না হলেও আমরা তো জল ভরে রং করে দিলেও হয়ে যেত, কিন্তু দেখা গেছে পারদ তাপের সুপরিবাহী। হ্যাঁ, তাপের সুপরিবাহী। তাপের সুপরিবাহী হওয়ার জন্য কি হচ্ছে, আমরা যখন এই অংশটা মুখের মধ্যে দেব, তাহলে এই জায়গাটায় সে তাপ পেয়ে কি হবে বলতো, প্রসারিত হবে। তাহলে সেই জন্য সহজেই কি হয়, প্রসারিত হয় নাকি রে, সহজেই কি হয়, প্রসারিত হয়। প্রসারিত হয় বলেই তো পারদটা সামনের দিকে এগিয়ে যায় এবং আমরা সেখানে মাপটা বুঝতে পারি কোথায় চলে গেছে। তাহলে পারদের জন্য কি বলছি আমরা, এটা চকচকে হয়, এটা তাপের সুপরিবাহী হয় এবং সহজেই কি হয়ে যায়, প্রসারিত হয় বলে আমরা এটাকে এখান থেকে এতদূর পর্যন্ত পেয়ে যেতে পারি, তাই না? সো এই জন্য পাই, এবং পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় তুমি পারদকে পেতে পারো, এবং পারদকে আমরা এই জন্য এই থার্মোমিটার ইউজ করছি। তাহলে এটাই দেখতে পাচ্ছ থার্মোমিটার একটা নর্মাল কনস্ট্রাকশন। তুমি দেখতে পাচ্ছ এই সরু অংশের মধ্যে সমস্ত পারদটা রাখা হয়, আর এখানে দেখো একটা ছোট্ট অংশ বাঁকানো আছে, এটাকে বলা হয় কুণ্ড। কি বলা হয়? থার্মোমিটারের কুণ্ড। থার্মোমিটারের কুণ্ডটা এরকম বাঁকানো কেন হয়? দেখো বাঁকানো এই কারণে হয় যে যখন ধরো থার্মোমিটারটা ইউজ করছি না, তাহলে পারদগুলো সব কোথায় এসে জমা হবে স্যার, এই জায়গাটায় জমা হয়ে যাবে, তাহলে এই জায়গাটায় থেকে যাবে। তাহলে এটা কুণ্ড বাঁকানো থাকলে সহজে দিক দিয়ে বেরিয়ে আসবে না পারদটা, বুঝতে পারছো? তাহলে নর্মালি এখানে থাকলো, এবার আমি কি করলাম, প্রসারিত করার জন্য মুখে দিয়ে দিলে তখন বেড়ে যাবে। এটা যদি না থাকতো তাহলে এইভাবে ঘুরলে পারদগুলো সব নেমে যেত, বুঝতে পারছো ব্যাপারটা? এটাকে যদি ঘুরিয়ে দিলাম পারদ কি হতো, সোজা নেমে যেত, আর উঁচু করে দিলে পারদ সব চলে যেত। কুণ্ডটা থাকার জন্য কি হচ্ছে, একটা সাইফানের মতো কাজ করছে, সব পারদ ঢুকে বেরিয়ে যাচ্ছে না, বুঝতে পারছো ব্যাপারটা? সেজন্য এই কুণ্ডটাকে রাখা হয়েছে। এখানে যে ডাক্তারি থার্মোমিটারটা দেখছি আমরা, সেটা দেওয়া আছে দেখো 35 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে ডাক্তারি থার্মোমিটার আমরা দেখছি কত না, তো স্যার 35 ডিগ্রি সেলসিয়াস থেকে কত দূর পর্যন্ত এখানে দেখছি আমরা 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেওয়া আছে। এখানে একটা দেখো রেড মার্ক দেওয়া আছে 36 37 এর কাছাকাছি। 36 37 এর কাছে একটা এখানে রেড মার্ক দেওয়া থাকে। রেড মার্কটা কেন দেয় বলতো? রেড মার্কটা এই কারণে দেয়, এটা মানব দেহের তাপমাত্রাকে বোঝায়, এটাকে মানব দেহের তাপমাত্রাকে বোঝায়। মানে তুমি যখন ডাক্তারি থার্মোমিটারে দেখতে যাবা, তখন ওখানে একটা লাল মার্ক, মানে এত দূর পর্যন্ত পারদ এসছে মানে তুমি ঠিক আছে, তোমার জ্বর হয়নি। কিন্তু যখন এইটাকে ক্রস করে বেরিয়ে যাবে মানে তোমার কি হয়েছে, জ্বর হয়েছে, গা গরম আছে, কারণ এই মার্কের এইদিকে থাকা যাবে না, এইদিকে থাকলে মানে তোমার একটু জ্বর জ্বর ভাব আছে, বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এই রেড মার্কটা থাকা এখানে খুব দরকার। রেড মার্কটা আমাদের বুঝতে সাহায্য করে যে তোমার জ্বর আছে কিনা। যদি রেড মার্ক না দিতাম তাহলে আমাকে কি করতে হতো, বারবার খুঁজতে হতো কোথায় আছে এত দূর পর্যন্ত, তাই না? তো একটা রেড মার্ক অলরেডি দিয়ে দিলাম যাতে আমরা বুঝতে পারি কত দূর পর্যন্ত তাপ যাবে। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি? স্যার বলছি যে এটা কি মানে যে অনেকগুলো যে থার্মোমিটার আছে তার মধ্যে একটা? হ্যাঁ, অনেক থার্মোমিটার, ডাক্তারি থার্মোমিটার অনেক রকম হয়, যেমন এটা সেলসিয়াস, আর একটা হয় ফারেনহাইট। ফারেনহাইটের ক্ষেত্রে কি হবে বলতো, এই জায়গাটা 98 পয়েন্ট কত থাকবে বলতো, 4 ডিগ্রি ফারেনহাইট। এটা কত হবে স্যার, ফারেনহাইটের ক্ষেত্রে 98.4 ডিগ্রি ফারেনহাইট হবে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে 98.4 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা সেরকম কত হয়, প্রায় 110 ডিগ্রির কাছাকাছি যায়। আর এটা কত থেকে শুরু করি আমরা, মোটামুটি এটা শুরু করি আমরা এই 95 বা মোটামুটি 95 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু করি, ঠিক আছে? কোনটা? মানে এইখানে এই ডাক্তারি থার্মোমিটার থেকে কি করে ফারেনহাইট থার্মোমিটারে? ফারেনহাইট থেকে যাবো তো আমরা, এখনো তো যাইনি, যাবো। সহজেই প্রসারিত হয়। তো যাই হোক, এটা কি আমরা বোঝাতে পারছি এতদূর পর্যন্ত? গ্যাব্রিয়েল ফারেনহাইট। ক্লিয়ার হচ্ছে এতদূর পর্যন্ত? এতদূর কি সবাইকে আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, এই স্কেলটা কোথা থেকে শুরু হচ্ছে, 35 ডিগ্রি সেলসিয়াস থেকে কত দূর যাচ্ছে স্যার, 41 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এতদূর পর্যন্ত এটা হচ্ছে ডাক্তারি থার্মোমিটার। ডাক্তারি থার্মোমিটার এইটাকে বলা হয় কি না, তো কি আমরা যদি দেখি যে ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয়। ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয়। কেন স্যার ফুটন্ত জলে যাবো না? এবার শুনো ভালো করে। ফুটন্ত জলের উষ্ণতা কত হয় স্যার, 100 ডিগ্রি সেলসিয়াস। আর ডাক্তারি থার্মোমিটারের হাইস্ট টেম্পারেচার কত আছে স্যার, 41। তো তুমি যদি একে ফুটন্ত জলে ডোবাও, এ তো 100 ডিগ্রি পর্যন্ত যেতে চাইবে, কিন্তু যেতে পারবে কত দূর পর্যন্ত, 41। তাহলে বাকি পারদটা এদিক দিয়ে কি হবে, ফেটে বেরিয়ে যাবে, থার্মোমিটারটা কি হয়ে যাবে, ফেটে যাবে।
সেই জন্য কোনোদিনও ডাক্তারি থার্মোমিটারকে গরম বা ফুটন্ত জলে ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয়। বুঝতে পারলাম? তাহলে ডাক্তারি থার্মোমিটারকে কেন ফুটন্ত জলে ডোবানো উচিত নয়, তার কারণ কি বুঝতে পারলাম? কারণ যদি ফুটন্ত জলে ডোবাও, ফুটন্ত জলের উষ্ণতা কত হয় স্যার? 100 ডিগ্রি সেলসিয়াস। তো যদি আমি এখানে ফুটন্ত জলে ডুবিয়ে দিই তাহলে এটা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাবে, কিন্তু যেতে পারবে কত দূর পর্যন্ত স্যার? 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাহলে এটা কি হয়ে যাবে? ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা ফুটন্ত জলে কোনোদিনই ডোবাবো না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে থার্মোমিটারকে এইভাবে আমরা ব্যবহার করব। তো যাও, এই থার্মোমিটার ছিল ডাক্তারি থার্মোমিটার, আমি এখানে বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে ডাক্তারি থার্মোমিটারটা আমি এখানে বুঝিয়ে দিলাম। এই ডাক্তারি থার্মোমিটার রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো দেখবে আমার নোটসে দেওয়া আছে, সেইখান থেকে প্রশ্নগুলোর সমস্ত উত্তরগুলো মুখস্থ করবে, যেগুলো আমরা মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে? যেমন একটা কোশ্চেন এখানে আমি বলে দিলাম, ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কেন। এরকম ছোট ছোট রিলেটেড আরো কিছু প্রশ্ন আমরা দেখতে পাবো, সেক্ষেত্রে সেগুলোকে কিন্তু সবগুলো আমরা আলোচনা করব সেই কোশ্চেনের মধ্যে। যেমন ধরো কিছু কোশ্চেন যদি আমি এখানে এখন বলে দিই যে কি কি কোশ্চেন আছে থার্মোমিটার সম্পর্কে, তাহলে দেখো যে পারদ থার্মোমিটার ব্যবহারে সুবিধা। ঠিক আছে? তারপর হচ্ছে যেমন ধরো থার্মোমিটার নলের প্রস্থচ্ছেদ সর্বত্র সমান হয় কেন। তাহলে এই যে নলটা আছে, প্রস্থচ্ছেদ সর্বদা সমান হয় কেন? যদি ছোট কম বড় প্রস্থচ্ছেদ হতো তাহলে পারদের ক্ষেত্রে প্রসারণটা কি হতো? আলাদা আলাদা হয়ে যেত, তাই না? তাহলে এই যে সরু নলটা আছে, সরু নলটার প্রস্থটা সবসময় কি হতে হবে? সমান। যদি এখানে ছোট এখানে বড় হতো তাহলে পারদটা এখানে বড় এখানে কম যেত, তাহলে প্রসারণটা আলাদা হতো, তাহলে আমরা ঠিক করে বুঝতেই পারতাম না কত দূরে গরম আছে কত দূরে নাই। সেজন্য তোমার এটা সমান হওয়া উচিত। ঠিক আছে? যেমন একটা কোশ্চেন হচ্ছে, ডাক্তারি থার্মোমিটারের পারদ কুণ্ডের ওপরের অংশ বাঁকানো থাকে কেন? এটা এক্ষুনি বুঝিয়ে দিলাম বাঁকানো থাকে কেন। তোমরা 28 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা। 29 নম্বর কোশ্চেন কি হচ্ছে, স্বাস্থ্য কেন্দ্রে থার্মোমিটারকে ব্যবহার করার আগে কেন এটিকে তরলে ডুবিয়ে নেওয়া হয়? তরলে ডুবিয়ে নেওয়া হয় যাতে করে এখানে যা জীবাণু থাকে সেই জীবাণুগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। জীবাণু থাকলে পরে তোমার মুখে ঢোকাবে সেই থার্মোমিটার, তাহলে কিন্তু নষ্ট, তোমার মুখ থেকে আবার জীবাণু চলে যেতে পারে। হ্যাঁ, তোমার মুখ থেকে আমার মুখে, আমার মুখ থেকে ওর মুখে, সব জায়গায় জীবাণু চলে যেতে পারে, সেই জন্য এটাকে আমরা ইউজ করি না এইভাবে। ক্লিয়ার হয়েছে? তাই এইভাবে কিছু কোশ্চেন্স আছে, এগুলো দেখবে। ঠিক আছে? এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখবো পাবো, সুবেদী থার্মোমিটার কাকে বলা হয়? সুবেদী থার্মোমিটার দেখে নাও। সুবেদী থার্মোমিটার কাকে বলে? না তো স্যার সুবেদী থার্মোমিটার তাকেই বলবো যে থার্মোমিটার দিয়ে উষ্ণতার সামান্য পার্থক্য মাপা যায়। তাহলে যে থার্মোমিটার দিয়ে উষ্ণতার সামান্য পার্থক্য মাপা যায় তাকে বলা হয় সুবেদী থার্মোমিটার। তাহলে সুবেদী থার্মোমিটার কাকে বলে? যে থার্মোমিটার দিয়ে উষ্ণতার সামান্য পার্থক্যটুকুও মাপতে পারবে তাকে বলবে কি তুমি? সুবেদী থার্মোমিটার। তাহলে সুবেদী থার্মোমিটার বলতে বোঝায় যে থার্মোমিটার দিয়ে উষ্ণতার সামান্য পার্থক্যটুকুও মাপা যায় তাকে বলবো সুবেদী থার্মোমিটার। তাহলে এরকম কিছু প্রশ্ন আছে আমাদের নোটসে, এই প্রশ্নগুলো আমরা মুখস্থ করবো, নেক্সট দিন পড়ে আসবো বাড়িতে, দিয়ে পড়া আমাদেরকে দেবো। ঠিক আছে? তাহলে আই হোপ আমরা থার্মোমিটার, ডাক্তারি থার্মোমিটার, এই জিনিসটা এখানে বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে? এখন আমরা যখন থার্মোমিটার নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা দেখছি সেলসিয়াস স্কেলের একরকম থার্মোমিটার, ফারেনহাইট স্কেলের একরকম থার্মোমিটার, রয়মার একরকম। তাহলে স্যার এক স্কেল থেকে অন্য স্কেল যাবো কি করে? ধরুন আমাকে কোনো একটা থার্মোমিটার দিল সেলসিয়াস স্কেলে, দিয়ে আমাকে বললো এর মান তুমি ফারেনহাইটে বার করো, তাহলে কি করে করবো? তাই না? তাহলে কি করে বার করবো? তাহলে কোনো একটা স্কেল দিয়ে দিল সেলসিয়াস স্কেলে, দিয়ে তার মানটা বার করতে দিল ফারেনহাইট স্কেলে, তাহলে আমরা কি করে বার করবো? তাহলে সেইটাই শিখি আগে। ঠিক আছে? তো ধরো কথা মানে বলছি, ধরো এটা একটা স্কেল, এটা একটা সেলসিয়াস থার্মোমিটার ধরো, আর এটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার, দুটো থার্মোমিটার নিলাম। ঠিক আছে? বলো এটার মান কত হয় স্যার? এটার মান কত হয় স্যার? 0। আচ্ছা এটার মান কত হয় স্যার? 32। এটার মান কত হয় স্যার? এটার মান কত হয় স্যার? তাহলে এই হচ্ছে গল্প। তাহলে এই তো থার্মোমিটার পেলাম। এবার ধরো ভালো করে বোঝো, এবার ধরো যে কোনো একটা উষ্ণতা নিলাম যেটা এখানে লেখা আছে সি, তাহলে আর এখানে এটার মান কত? এফ। বলো তো এই দুটো উষ্ণতা কি সেম? হ্যাঁ না না বলো? দুটো উষ্ণতার মান সেম, কিন্তু এই স্কেলে আলাদা, এই স্কেলে আলাদা। হ্যাঁ না না বলো? যেমন ধরো আমি যদি বলি এই স্কেলে 0 যেটা, সেই স্কেলে এখানে কত হচ্ছে স্যার? 32, তাই না? এটাও তো বোঝো, ভালো করে বোঝো। এবার আমরা কি আগে কি বুঝলাম যে স্যার এখানকার 100টা দাগ এখানকার কটা দাগের সাথে সমান স্যার? 180টা দাগের সমান।
তাই না? তাহলে আমরা কি এখানে একটা কথা লিখতে পারবো? কি লিখতে পারবো স্যার? যে দেখো ভালো করে, সেলসিয়াস স্কেলের 100টি দাগ ফারেনহাইট স্কেলের 180টির সমান, হ্যাঁ না বলো? তাহলে সেলসিয়াস স্কেলের মাথায় রাখবে, সেলসিয়াস স্কেলের 180টি দাগ, তাহলে সেলসিয়াস স্কেলের 100টি দাগ ফারেনহাইটের 180টি দাগের সাথে সমান, ঠিক তো? তাহলে সেলসিয়াস স্কেলের একটি দাগ ফারেনহাইট স্কেলের কতটা দাগের সাথে সমান হবে স্যার? 180/100টির সমান, হ্যাঁ না বলো? 180/100টির সমান, তাই না? তাহলে এইখান থেকে এইটুকুর পার্থক্য কত বলতো? ভালো কথা, এখান থেকে এইটুকুর পার্থক্য কত স্যার? C-0, আর এখান থেকে এইটুকুর পার্থক্য কত স্যার? F-32, হ্যাঁ না বলো? ঠিক বলছি না বলো না? ভালো করে বোঝো। এটা কত স্যার? 32, আর এটা F, তাহলে পার্থক্য কত হবে স্যার? F-32। এটা কত স্যার? C, এটা কত স্যার? 0, পার্থক্য কত হবে? C-0। তাহলে আমরা যদি বলি এখানে যে তাহলে C-0, এটা পার্থক্য কত? C-0 তো, তাহলে C-0 সেলসিয়াস স্কেলের, তাহলে সেলসিয়াস স্কেলের C-0টি দাগে ফারেনহাইট স্কেলে কত হবে স্যার? 180/100 ইন্টু কত হবে স্যার? C-0, বলো হ্যাঁ না? ভালো করে বোঝো, কনসেপ্ট বোঝো। বলছে এখানকার 100টা দাগ এখানকার কটার সাথে সমান? 180টার সাথে। তাহলে এখানকার একটা দাগ এখানকার কটার সাথে সমান স্যার? 180/100 সাথে। তাহলে এইটুকু কত? C-0, আর এইটুকু কত? F-32। তাহলে আমি যদি এইখান থেকে এইটুকু C-0 কত হয় জানি, এটা কি এর সাথেই সমান হবে? হ্যাঁ না বলো? কারণ এই দুটো তো সেম, হ্যাঁ না বলো? ভালো করে বোঝো, এই দুটোর উষ্ণতা কি? সেম, উষ্ণতা সেম, কিন্তু স্কেল বলে তাদের মানটা কি হয়ে যাচ্ছে? আলাদা। যেমন আমি যদি দুটো স্কেলকেই বরফে ভরে দিই, এর মান কত দেখাবে? 0, এর মান কত দেখাবে? 32। দুটোর উষ্ণতা কি সেম? হ্যাঁ স্যার, কিন্তু স্কেল আলাদা বলে তাদের মানটা কি হয়ে যাচ্ছে? আলাদা। সেজন্য এটা C, এটা F, তাহলে এইটুকু C-0 হলে এইটুকু যদি F-32 হয়, আমি ক্যালকুলেট করছি যে এই C-0 মান কত, আর এইটাই কি এর সাথে সমান? হ্যাঁ না বলো? তাহলে অতএব আমরা কি লিখবো স্যার? অতএব লিখবো 180/100 ইন্টু না C-0 সমান কত হবে স্যার? F-32। কারণ এই পুরোটা কার সাথে সমান স্যার? F-32 এর সাথে সমান, তাই না? বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে হিসাব করে কি পাচ্ছ দেখো তো, তাহলে C-0/100 সমান কত পাচ্ছ? F-32 কত? 180। দেখো তো হয় কিনা, বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি। তাহলে এখান থেকে কি আমরা একটা জিনিস পেতে পারি? কি পেতে পারি স্যার? ভালো করে দেখো, C/5 সমান F-32 কত হবে স্যার? 9। এই সম্পর্কটা আমরা এই চ্যাপ্টারে মনে রাখবো, এটা কাজে লাগবে। তাহলে C/5 সমান F-32 কত হয়ে গেল? 9। C/5 সমান F-32 9 মুখস্থ হয়ে যাবে। C/5 সমান F-32 9। ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝতে পারলাম? তাহলে সবাই চট করে নাও। বুঝতে পেরেছ? বিশালের ভাই, কি নাম তোমার? শ্রেয়ান। বাহ, হ্যাঁ বলো। যেখানে সূত্রাঙ্ক দিয়ে আপনি লিখলেন 180/100 ইনটু C-0 সমান F-32, ওই জায়গাটা অসুবিধা হচ্ছে। এইখান থেকে এইটুকুর কথা ভাবো, বসো। এই দুটোর উষ্ণতা কি সেম নয়? উষ্ণতা তো সেম, শুধু স্কেল আলাদা বলে তাদের মানটা কি আলাদা। ভালো করে বলছো। আমি দুটোকে বরফে ঢুকিয়ে দিয়েছি, এবার বরফে ঢোকালে একটা মান কত দেখাচ্ছে? 0, আর একটা মান কত দেখাচ্ছে? 32। কেন? দুটো আলাদা স্কেল বলে। একই স্কেল হলে দুটোর মান কি দেখাতো? সেমই দেখাতো। এবার ধরো একটা আননোন তরলে দুজনকে ঢুকিয়ে দিয়েছি, যার উষ্ণতা আমি জানি না, এবার ঢুকিয়ে দিয়েছি, তাহলে দুটোর উষ্ণতা একটা C আর একটা কত হবে? F, কিন্তু দুটোর উষ্ণতাটা কি? সেম, স্কেল আলাদা বলে তার এই ভ্যালুটা কি হচ্ছে? আলাদা। তাহলে আমি বার করতে চাইছি C-0 এর মান কত। তাহলে এখানকার 100টা দাগ কি এটার 180টার সাথে সমান? হ্যাঁ স্যার। তাহলে এখানকার একটা দাগের কতটার সাথে সমান? 180/100। আর এইটুকুর সাথে কত হবে তাহলে স্যার? C-0টা বার করলাম। আচ্ছা, এইটুকুর উষ্ণতার মান কি এইটা? হ্যাঁ না বলো? তাহলে এই উষ্ণতাটা কার সাথে সমান হবে? F-32 এর সাথে সমান হবে না?
মানে আমি এইটুকুনের উষ্ণতা বার করলে এইটুকুনের উষ্ণতা হ্যাঁ তাই তো হয়ে যাবে না, একই তো। তাই তো আমরা ধরে নিয়েছি দুটো উষ্ণতা সেম। বুঝতে পারছো না ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? চলো তাহলে একটা অঙ্ক করি চট করে আমরা। একটা অঙ্ক দেখে নিই যে ধরো 98.4 ডিগ্রি ফারেনহাইট। বলো তো এটা কার উষ্ণতা? মানব দেহের নাকি রে? হ্যাঁ না বল। এটা কোন উষ্ণতা? মানব দেহে। তাহলে মানব দেহ 98.4 ডিগ্রি উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে কত হবে? কোশ্চেনটা বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে 98.4 ডিগ্রি ফারেনহাইট এরকম একটা উষ্ণতার মান দিয়ে দিয়েছি, এটাকে জানতে চাইছি কত হবে কোন স্কেলে ভাই? সেলসিয়াস স্কেলে। ঠিক আছে, তাহলে এটা আমাকে করে বার করতে হবে। তাহলে আগে লিখবো প্রদত্ত। তাহলে আমরা যদি এটার উত্তর বার করার চেষ্টা করি তাহলে আগে কি লিখবো? প্রদত্ত। প্রদত্ত আমাকে কি দিয়েছে? এফ দিয়েছে। হ্যাঁ না বলো তো? এফ কেন বলছি? কারণ দেখো তো ফারেনহাইট স্কেলকে তুমি কি ধরেছো? এফ। ফারেনহাইট স্কেলকে তুমি কি ধরেছো? এফ। সেজন্য এটা দেখো তোমাকে ফারেনহাইট দিয়েছে। তাহলে এফটা কত ধরবো? 98.4। হ্যাঁ না বলো? 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর বার করতে তোমাকে কি বলেছে? সি। হ্যাঁ না বলো? তাহলে বার করতে কি বলেছে? সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেলের জন্য আমি কি লিখলাম এখানে? সি বার করতে হবে। বলো বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? তাহলে তুমি কি জানো? স্যার আমি তো জানি, আমরা জানি কি জানো স্যার? c/5 মানে কত হয় স্যার? f - 32 বাই কত হয় স্যার? 9। হ্যাঁ না বলো? তাহলে এটা যদি হয় স্যার তাহলে আমরা কি লিখবো স্যার? c/5 সমান f এর জায়গায় কত বসাবো? 98.4। এবার ভালো করে বুঝবো, ডিগ্রি ফারেনহাইটটা এখানে লিখবো না। কেন লিখবো না? কারণ অঙ্ক করার সময় আমরা এটা লিখি না। হ্যাঁ না বলো? এককটা লিখি না। তাই ডিগ্রি ফারেনহাইট এখানে লিখবো না। ভালো করে শুনবো কথাটা, ডিগ্রি ফারেনহাইট এখানে লিখবো না। মাইনাস কত লিখবো স্যার? 32 বাই কত হয়? 9। তাহলে চলো করি দেখি, c/5 সমান কত হবে স্যার? 98.4 থেকে কি বাদ দিতে হবে আমাকে স্যার? বাদ দিতে হবে তো স্যার 32। তাহলে 32 বাদ দিলে স্যার হয় না তো কত? 66.4। হ্যাঁ না বলো? দেখতে একবার। তাহলে 4, 8 থেকে 2 বাদ দিলে 6, 9 থেকে 3 বাদ দিলে 6, 66.4। তাহলে 66.4 বাই 9 এটা। তাহলে c/5 সমান কত হবে স্যার? তাহলে 66.4 কে কত দিয়ে ভাগ করতে হবে স্যার? 9 দিয়ে। হ্যাঁ না বলো? তাহলে 7 9 কত হয় স্যার? 63। তাহলে 3 চলে গেল, দশমিক উড়ে এখানে চলে গেল, দিয়ে কত হলো স্যার? 34 নাকি? হ্যাঁ না বলো? তাহলে তারপর কত লিখবো? 4 9 36। তাহলে 3 9 27 27। তাহলে 7 পয়েন্টের জন্য 0। এবার দেখো কত আসছে, ভালো করে দেখো, 7 9 63 আর 8 9 72। তাহলে আমি যদি আবার 7 9 63 নিই তাহলে 7 9 63, দেখো আবার 7 চলে আসবে। বুঝতে পারছো? চলে আসবে। তাহলে আমি 7.37 নিয়ে নিলাম, বাস, আর নিব না। বুঝতে পারলো ব্যাপারটা না? বুঝতে পারলো না? সেই জন্য আমরা এখানে প্রায় নিয়ে নিলাম কত? 7.37 নাকি? এটাই নিলাম, পরের গুলো নিলাম না, বারবার চলে আসতে থাকবে। এবার বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এবার সি কত হবে স্যার? তাহলে সি সমান হবে স্যার 5 × 7.37। হ্যাঁ না বলো? এবার এই গুণটা করে দেখো কত হচ্ছে। তাহলে 7.37 এর সাথে 5 গুণ করলে কত হয় স্যার? না তো 7.37 এর সাথে 5 গুণ করলে হবে 5 7 35 এর 5 হাত থেকে 2, সরি 5 7 25 5 3 3 5 15 3 18 8 হাতে 5 7 25 36 পয়েন্ট দুটোর পর, তার মানে 36.85। এইটা হচ্ছে সি এর ভ্যালু। অতএব নির্ণীত কি লিখবো স্যার? নির্ণীত সেলসিয়াস স্কেলে উষ্ণতা কত হবে? 36.85 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মানবদেহের উষ্ণতা কত হবে? 36.85 ডিগ্রি সেলসিয়াস। অঙ্কটা কি সবার মাথায় ঢুকেছে? বলবে আমাকে। ঢোকেনি? কোন জায়গায় ঢোকেনি বলো? পুরোটাই ঢুকলো না? এ কি অবস্থা! 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটার মান কোন স্কেলে বার করতে দিয়েছে? এটা কি সম্পর্ক সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের? সিটা কি আর এফটা কি? তোমাকে কোনটা দিয়েছে? হ্যাঁ ভাই, কি দিয়েছে তোমাকে? ফারেনহাইট। বার করতে কি দিয়েছে? সেলসিয়াস। তাহলে ফারেনহাইট দিয়েছে বলে এফ এর জায়গায় কি লিখবো? 98.4। আর বার করতে কি দিয়েছে? সি। এই দেখো c/5 মানে f - 32/9। এবার f এর জায়গায় কি করেছি? 98.4 দিয়ে এখান থেকে আমরা কি বার করলাম? c।
এই বার করতে পারবে না, এটা জানো বার করতে না পারবে না? তোমাকে যদি আমি কোনো একটা অঙ্ক দিয়ে দিই x-2/3 সমান 20 - 2/6, এটা বার করতে পারবে না এক্স এর মান? তাই তো আছে, দেখো তো একবার, তাই তো আছে দেখো, তাই নাই? তাহলে কি করবো এখান থেকে? স্যার আগে এটাকে কাজ করব, কি করব? 20 থেকে 2 বাদ দিলে কত হয় স্যার? 20 থেকে 2 বাদ দিলে 18/6 কত হয় স্যার? 3। তাহলে আমরা কি লিখবো স্যার? x-2/3 সমান 3। তাহলে x-2 সমান কত লিখবো স্যার? 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9। তাহলে x সমান কত হবে স্যার? 2 + 9 কত হবে স্যার? এইভাবে বার করি নাকি অঙ্ক? দেখো ভালো করে বোঝো, ভালো করে বোঝো, বোঝো কি বুঝবা, ভালো করে বুঝো। এইখান থেকে এত দূর পর্যন্ত কি ছিল? আমার সাবজেক্ট। এবার এইটুকু কি আছে বলো তো? অঙ্ক নাকি? তাহলে এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা যদি না পারো, আমার কিচ্ছু করার নাই, অনেস্টলি আমার কিচ্ছু করার নাই যদি ক্যালকুলেশন না করতে পারো। হ্যাঁ, ইয়েস, সমীকরণ বার করতে হবে। ভেরি গুড, তাহলে সি বার করতে হবে। তার জন্য আমরা কি করলাম? এটাকে বাদ দিলাম, এই করলাম ওই করলাম, দিয়ে আমরা সমীকরণ থেকে এটা বার করলাম। ক্লিয়ার হয়েছে? চলো আর একটা করি, তাহলে বুঝতে পারবো। বসো, ক্লিয়ার হলো? এটা কি বুঝতে পেরেছো সবাই? তাহলে আর একটা করি, চলো। ধরো আমি কি দিলাম, আমি তোমাকে বলছি কি, যে 20°C এর মান ফারেনহাইট স্কেলে বার করো। ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তাহলে আমরা কি বললাম? যে 20°C এর মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তাহলে 20°C এর মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তাহলে আমাকে এখন কি দিয়েছে? ফারেনহাইটে বার করতে হবে। দিয়েছে কি স্যার? সেলসিয়াস। তাহলে সি কি আমাকে দিয়েছে? হ্যাঁ না না বলো। আমাকে কি সি দিয়েছে? হ্যাঁ না না বলো, এবার বোঝো। আর বার করতে কি বলেছে? এফ। তাহলে আমরা কি জানি স্যার? আমরা জানি কি, জানো তোমরা? কিচ্ছু জানো না। আমরা জানি, বলো ফর্মুলা বলো, c/5 সমান f-32/9, তাই না? f-32/9। এখন আমরা এফ এর জায়গায় তাহলে কি লিখবো স্যার? 20 লিখবো। হ্যাঁ না না বলো। তাহলে আমরা কি লিখবো স্যার? c/5 সমান এফ এর জায়গায় কি সরি 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 তো আমাকে কি দিয়েছে? সি দিয়েছে, তাই না? তাহলে সি এর জায়গায় কি লিখবো স্যার? 20/5। আর বার করতে কি হবে স্যার? f-32/9। এটা কি বুঝতে পেরেছো? এতদূর কি বুঝতে পেরেছো তুমি? এবার এখান থেকে বাকিটুকু বার করার দায়িত্ব কোন স্যারের? অঙ্কের স্যারের। তুমি অঙ্ক যদি ভালো পারো তাহলে এবার বার করতে পারবা, না হলে কিচ্ছু করার নাই। চলো এবার অঙ্ক শেখাই, দেখো। চলো কি করে বার করবা, ভালো করে বোঝো। 20 থেকে 5 ভাগ করলে কত হয় স্যার? 4। তাহলে এখানে 4 লিখলাম, সমান কত লিখবো স্যার? f-32 কত লিখবো স্যার? 9। এবার বলো, f-32 লিখলাম, আমি 9 কি এখানে গুণ করতে পারবো? হ্যাঁ না না বলো। এই যে 9 দিকে গুণ চলে যাবে না? আচ্ছা তোমার দেখে ভয় লাগছে, বলো 4/1 আছে, এবার দেখো তো হবে কিনা, তাই না? তাহলে 4-9 কত হবে স্যার? 36। বুঝতে পারলাম? তাহলে এফ, হ্যাঁ, তাহলে f-32 সমান কত হলো স্যার? 36। তাহলে এফ সমান কত স্যার? 32 প্লাস কত লিখলাম? 36। তাহলে কত হয়ে গেল স্যার? 68। হ্যাঁ না না বলো। এবার বুঝতে পেরেছো না পারোনি? পেরেছো? তাহলে এফ সমান 68 হবে। তাহলে কি লিখবো? অতএব লিখবো কি স্যার? নির্ণীত নির্ণীত ফারেনহাইট স্কেলে উষ্ণতা কত হবে? 68°F। অতএব নির্ণীত ফারেনহাইট স্কেলে উষ্ণতা কত হবে স্যার? 68°F। বুঝতে পেরেছো? এবার তুমি মনে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? ঠিক আছে, চলো। ক্লিয়ার হচ্ছে এতদূর পর্যন্ত? বলবে আমাকে বুঝতে পেরেছো? হ্যাঁ, একই ব্যাপার, একই ব্যাপার। ঠিক আছে এতদূর পর্যন্ত? তাহলে এতদূর পর্যন্ত বুঝতে পেরেছি আমরা। বলো কোনো জায়গায় ডাউট আছে? থার্মোমিটার পর্যন্ত পুরো বুঝতে বলবে আমাকে। করে নাও অঙ্কটা, করে নাও, চটচট করে নাও। এবার বসে আছো কেন? চলো চলো।
হয়েছে এত পর্যন্ত সবার? বুঝতে পেরেছি? সবার বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? এবার একটা প্রশ্ন লিখবো আমরা। লিখবো কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? তার একটা কোশ্চেন করবো আমরা। লিখবো। হয়েছে সবার টোকা? হয়েছে? হয়েছে বাবু? তো লিখবো একটা কোশ্চেন, সরি, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে? তাহলে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে, মানে সেলসিয়াসেরও পাঠ যা হবে ফারেনহাইটেরও পাঠ সেম হবে। বুঝতে পারছি ব্যাপারটা? মানে সি এর মানও যা হবে এফ এর মানও কি হবে, সেম হবে। তাহলে ওইটাই বার করতে হবে। তাহলে ওটাকে কি ধরে নেবো আমরা, এক্স। তাহলে ধরে নি, তাহলে উত্তরটাকে লিখবো, লিখি, ধরি সেই পাঠটি হলো এক্স। আমরা এক্স ধরে নিলাম। তার মানে সেলসিয়াসের মান আর ফারেনহাইটের মান যদি সমান হয়, তাহলে সেলসিয়াসটাও কত হবে, এক্স হবে, আর এফও কত হবে স্যার, এক্স হবে। হ্যাঁ না বলো? কারণ দুটোর পাঠই কি ধরছো তুমি, সেম, সমান। সমান বলে দুটোর পাঠকে কি ধরছো, এক্স। তাহলে সি কেও কি ধরছো, এক্স। এফ কেও কি ধরছো, এক্স। তাহলে আমরা কি জানি, আমরা জানি সি বাই 5 সমান কত হয় স্যার, এফ মাইনাস 32/9। এবার সি আর এফ এর জায়গায় কি বসবে, এক্স। ইয়েস, অতএব এক্স বাই 5 সমান এক্স মাইনাস 32/9। এবার কি করব, বজ্র গুণন। হ্যাঁ না বলো তো? বজ্র গুণন নিশ্চয় জানো। তাহলে বজ্র গুণন করলে কি হবে স্যার, 9 এর সাথে কি গুণ হবে স্যার, এক্স। তাহলে কি লিখবো স্যার, 9x। আর এখানে কি করব স্যার, 5 এর সাথে এক্স মাইনাস কি গুণ করব স্যার, 32। বলো তো কে বুঝুন এই লাইনটা? দেখো 9 এর সাথে এক্স গুণ করলাম কত হলো স্যার, 9x। আর 5 এর সাথে x মাইনাস 32 গুণ করলাম কত হলো স্যার, 5 ইন্টু এক্স মাইনাস 32। বলো বুঝতে পেরেছো? বজ্র গুণন করলাম, মানে দেখো এর সাথে একে গুণ আর এর সাথে একে গুণ, নাকি? 5x ইনটু ওই যে 5 ইনটু 32 করে যেত না, মানে 5 ইনটু x মাইনাস 5 ইনটু 32। হ্যাঁ করবো, কেন করবো, সব করবো। ক্লিয়ার হয়েছে আর পর্যন্ত? বুঝতে পেরেছি? এবার দেখো এটাকে তাহলে ভাঙো। তাহলে 9x সমান, দেখো 5 এর সাথে কার গুণ হবে একবার, x। তাহলে কত হবে স্যার, 5x। আর একবার কত হবে স্যার, 5 এর সাথে 32 গুণ। তাহলে 5 এর সাথে 32 গুণ করলে কত হয় স্যার, ভেরি গুড। তাহলে কত হচ্ছে স্যার, 160। সেই জন্য আমরা কি লিখে দিলাম স্যার, 160। ক্লিয়ার হলো? তাহলে বলো এত পর্যন্ত ঠিক আছে? তাহলে 9x সমান 5x মাইনাস 160 এত পর্যন্ত ঠিক আছে। দেখো এইটুকু যদি না বুঝছো তাহলে বিশ্বাস করো তোমার অঙ্কে ভুল, নাকি? হ্যাঁ না বলো? এখানে কি কোনো ভৌত বিজ্ঞান আছে? কি আছে এখানে স্যার? তোমার যদি অঙ্ক না পারো তাহলে অঙ্ক ভুল আছে। এই জায়গাটায় কি ছিল স্যার, ভৌত বিজ্ঞান, নাকি? ভৌত বিজ্ঞান এখান থেকে কি হয়ে গেছে স্যার, শেষ। এবার কি চলছে আমার স্যার, অঙ্ক। বলো এগুলো কি অঙ্ক নয়? হ্যাঁ না বলো? সমীকরণ সমাধান, ঠিক বলছি কিনা? চলো এবার কি করবো, 5x কে এইদিকে নিয়ে আসবো। তাহলে কি হবে স্যার, 9x মাইনাস কত হবে স্যার, 5x। হ্যাঁ না বলো? সমান কত লিখবো স্যার, মাইনাস 160। হ্যাঁ না বলো তো একবার? 5x কে এইদিকে নিলে মাইনাস করতে হয় স্যার। আর 9x থেকে 5x বাদ দিলে কত হবে স্যার, 4x। 4x সমান কত লিখবো স্যার, মাইনাস 160। x সমান কত লিখবো স্যার, মাইনাস 160 বাই কত স্যার, 4। অতএব তাহলে কি লিখবো স্যার, x সমান কত হয়ে গেল স্যার, মাইনাস 40। হ্যাঁ না বলো তো একবার? কারণ 160 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় স্যার, 40। আর মাইনাসটা থেকে গেল। তাহলে কি লিখবো, অতএব নির্ণীত উষ্ণতা মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। এই উত্তরটা লিখবে, মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। তাহলে অতএব নির্ণীত উষ্ণতা কি লিখবো, মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস বা কি লিখবো, মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট।
হ্যাঁ বলো। স্কেলে মাইনাসে কি করবে? কেন মাইনাস হবে না, নিচের দিকে যাবে। একটা স্কেল দেখো, ভালো করে বোঝো। সংখ্যা রেখা। ধরো এটা একটা স্কেল, এইটা 0, এইটা 40, তাহলে এইদিকে গেলে কত হবে স্যার? এই তো হয়ে গেল। তাহলে এইদিকে চলে যাবে তাপমাত্রা, মানে ওর তাপমাত্রা কম, আরো কম, 0 থেকেও কম। যেমন আন্টার্কটিকা গেলে কত তাপমাত্রা পাবো? মাইনাস। 89.4। তাহলে মাইনাস কি করে হলো? তাহলে আরো কম। বুঝতে পারছো ব্যাপারটা? চলো, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? থার্মোমিটার সম্বন্ধে সকলে বুঝতে পেরেছো? থার্মোমিটার নিয়ে কোনো চাপ আছে? তাপ বুঝতে পেরেছো? তাহলে তাপ আর থার্মোমিটার নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। সবার কি ক্লিয়ার হয়েছে আলোচনা? এতদূর আজকে পড়া থাকবে, অল্প করে পড়াবো আজকে, ঠিক আছে? এবার আমরা কাজ বলে দিই, কি কাজ করতে হবে। চলো এতটুকু নাও, তারপর আমি বলে দিচ্ছি পুরোটা। তাহলে আমরা আজকে দুটো অঙ্ক দেবো, সেই দুটো অঙ্ক বাড়িতে করবো। আমরা দুটো অঙ্ক, ঠিক আছে? এটা টোকা হয়েছে সবার? সবার হয়েছে? মনে হয়েছে তোমার? ওকে, চলো তাহলে একটা অঙ্ক লিখো, লিখে নাও অঙ্কগুলো। হোমওয়ার্ক, হ্যাঁ। 1 নম্বর অঙ্ক থাকবে -20°C কে ফারেনহাইট স্কেলে রূপান্তরিত করো। তো জায়গা রাখো না, পরপর করে নাও, দুটো লিখে নাও। 2, মানব দেহের তাপমাত্রা 98 লিখুন, 98°F মান সেলসিয়াস স্কেলে কত হবে? মাথায় রাখবো আমি এটা 98°F দিয়েছি, হ্যাঁ। আর একটা করো -40°F এর মান সেলসিয়াস স্কেলে কত হবে? তাহলে এই 3টে অঙ্ক আমরা বাড়িতে হোমওয়ার্ক আকারে নেব। আমরা এই 3টে অঙ্ক বাড়িতে করব। আমি কি বলতে পেরেছি সবাইকে? অঙ্কগুলো এবার চট করে টুকে নাও। হোমওয়ার্কটা আমি এখনই বলে দিচ্ছি, ওকে?